আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো এবং এই করোনার সময় তোমরা সবাই নিরাপদে আছো। শিক্ষার্থীরা সচেতন থেকে আমরা আমাদের সবাইকে নিরাপদে রাখতে পারি, এই কথাটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। কারণ এই করোনার দিনে সবাইকে সচেতন থাকতে হবে যাতে করোনা না ছড়ায়, এবং আমাদেরকে ঘর থেকে বের হলেই মাস্ক ব্যবহার করতে হবে এবং ঘন ঘন আমাদের হাত ধৌত করতে হবে। তো শিক্ষার্থীরা, এই করোনার সময় আমাদেরকে পড়ালেখা চালিয়ে যেতে হবে। যেহেতু তোমরা সপ্তম শ্রেণী থেকে ইতিমধ্যে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে, আমরা এই আজকে এই বাংলাদেশ বিশ্ব পরিচয় অষ্টম শ্রেণীর এই বিষয়ের উপর একটা ক্লাস নেব। ইতিমধ্যে একটি ক্লাস দেওয়া হয়েছে, আজকে দ্বিতীয় ক্লাসটি দিব। শিক্ষার্থীরা তোমরা বই খাতা নিয়ে প্রস্তুত হও। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে শুনবে। তো ক্লাসের শুরুতে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসটি উপস্থাপনা আমি ফারহানা পারভিন, সহকারী শিক্ষক, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ফুটবাড়ি, কুমিল্লা, শ্রেণী অষ্টম, বিষয় বাংলাদেশে বিশ্ব পরিচয়, অধ্যায় প্রথম, পাঠ 1, তারিখ হচ্ছে 27/2/2021 খ্রিস্টাব্দ। এই মানচিত্রটি লক্ষ্য করছো? এই মানচিত্রের বিভিন্ন অংশ দেওয়া আছে। দিনাজপুর, হায়দ্রাবাদ, ঢাকা, এরকম অনেকগুলো অংশের নাম এখানে দেওয়া আছে। এই যে লাল দাগ চিহ্নিত, এটা হচ্ছে ভারতীয় উপমহাদেশ। এই উপমহাদেশে একসময় এই ইউরোপ থেকে এসে বিভিন্ন শাসক গোষ্ঠী এই দেশকে শাসন করেছে। প্রায় ইংরেজরা 200 বছর এই দেশকে শাসন করেছিল। এর আগেও অনেক আমরা পড়েছিলাম প্রথম পার্টে যে মৌর্য বংশ, গুপ্ত বংশ, সেন বংশ, আরো অনেকে মুঘল সম্রাটরা সহ দেশ শাসন করেছিল। তো শিক্ষার্থীরা, আমরা এই বিষয়গুলো দেখে আমরা সেই ইংরেজ শাসকদের যে শাসন শোষণের ব্যবস্থা ছিল সেই ঘটনা বা ইতিহাসগুলো ছবি লক্ষ্য করো। যে ইংরেজরা যখন এদের শাসন করেছিল তাদের যে হাল হাকিকত, তারা কি করছিল এখানে দেখো। যে তাদের যে লাইফ স্টাইল বা জীবন ব্যবস্থা ছিল এখানে দেখা যাচ্ছে। তো শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে আমরা যে বিষয়টা পড়বো। আমাদের আজকের পাঠ হচ্ছে ঔপনিবেশিক যুগ, বাংলার স্বাধীনতা সংগ্রাম, আর পাঠ হচ্ছে 2। এবং এই পাঠ শেষে তোমরা যে সমস্ত বিষয়গুলো জানতে পারবে, বাংলায় আগত বিভিন্ন ইউরোপীয়দের আগমন এবং বাণিজ্য বিস্তার বর্ণনা করতে পারবে, বাংলায় উপনিবেশিক শক্তির বিজয় ব্যাখ্যা করতে পারবে। তো শিক্ষার্থীরা, আমরা আগেই জানি ইউরোপীয় যারা ছিল বা ইউরোপীয় শাসক গোষ্ঠী যারা একসময় তারা এদের শাসন করেছে, কিন্তু এর আগে একসময় তারা এদেশে বাণিজ্য করতে এসেছিল। কিন্তু বাণিজ্য করতে এসে এদেশের সম্পদে তারা আকৃষ্ট হয়ে পড়ে এবং আস্তে আস্তে বাণিজ্যের নামে তারা এদেশের ক্ষমতা দখল করে। আজকে আমরা সেই বিষয়গুলো একটু ভালো করে জানবো। দেখো, বাংলা ইউরোপীয়দের আগমন ও বাণিজ্য বিস্তার। ইউরোপের কোনো কোনো দেশে খনিজ সম্পদের আবিষ্কার, সমুদ্রপথে বাণিজ্য বিস্তার এবং কারিগরি ও বাণিজ্যিক বিকাশের ফলে অর্থনীতি তেজি হয়ে উঠেছিল সেই সময়ে। এর ফলে 14 দশক থেকে ইউরোপে যুগান্তকারী বাণিজ্য বিপ্লবের সূচনা হয়। তখন একদিকে তাদের অভ্যন্তরীণ অর্থনৈতিক ব্যবস্থা শক্তিশালী হতে শুরু করে, অন্যদিকে কাঁচামাল ও উৎপাদিত সামগ্রীর জন্য বাজারের সন্ধানও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। শিক্ষার্থীর এই বিষয়টা আমি তোমাদেরকে পরিপূর্ণ দেখাচ্ছি এই কারণে, দেখো তারা তাদের দেশে নিজস্ব খনিজ সম্পদ ছিল, তারা খনিজ সম্পদ আবিষ্কার করেছে, সমুদ্রপথে বাণিজ্য বিস্তার এবং কারিগরি বাণিজ্যিক বিকাশের ফলে তাদের অর্থনীতি কিন্তু তখনও খুব ভালো ছিল। কিন্তু এই ঘটনাগুলোর সাথে সাথে 14 দশক থেকে তাদের দেশে যখন ব্যবসা বাণিজ্য বিপ্লবের সূচনা হয়, তখন তাদের অভ্যন্তরীণ অবস্থা যেমন শক্তিশালী হতে ছিল, তেমনি তারা চিন্তা করেছে তাদের দেশের উৎপাদিত সামগ্রী কাঁচামাল যদি বাহিরে বিক্রি করা যায় তাহলে অনেক পরিমাণ অর্থ উপার্জন করা যাবে, অর্থাৎ এতে তারা তাদের অর্থনৈতিক অবস্থা আরো ভালো হবে। এই লক্ষ্যে 1498 সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা সমুদ্রপথে বাণিজ্য বিস্তারের অন্বেষণে দক্ষিণ ভারতের কালিকট বন্দরে পৌঁছান। শিক্ষার্থীরা, ছবিটা আমি পরে দিয়েছি, দেখো ভাস্কো দা গামার। এর মধ্যে দিয়ে ভারতবর্ষ বিশ্ব বাণিজ্য বিস্তারের প্রতিযোগিতা ক্ষেত্রে পরিণত হয়। অর্থাৎ ভাস্কো দা গামা যখন কালিকট বন্দরে ভারতে আসে, তখন তারা বুঝতে পারে যে এভাবেই তারা এদেশে আসে, এদেশের সাথে বাণিজ্য করতে পারবে এবং ওই ইউরোপ থেকে বিভিন্ন পণ্য সামগ্রী এদেশে বিক্রয় করে এদেশ থেকে প্রচুর পরিমাণ অর্থ তারা উপার্জন করতে পারবে এবং এদেশে তারা বাণিজ্য করতে পারবে। ইউরোপের বিভিন্ন দেশ ক্রমান্বয়ে এই প্রতিযোগিতায় সামিল হতে থাকে। এই লক্ষ্যে 17 দশকে একে একে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, হল্যান্ড, ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফ্রান্স ইস্ট ইন্ডিয়া কোম্পানি,
ইত্যাদি বাণিজ্যিক কোম্পানি প্রতিষ্ঠিত হয়। এদের অধিকাংশের লক্ষ্য ছিল ভারতবর্ষ এবং ভারতবর্ষের সম্পদ তাদের কাছে অনেক বেশি আকর্ষণীয় হয়ে পড়ে। এখানে যতগুলো কোম্পানি আছে তার মধ্যে সবচেয়ে বেশি যেটা পরিচিত আমাদের কাছে যে কোম্পানিটি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। একসময় তারা এদেশে বাণিজ্য করার পরিবর্তে তারা এদেশে শাসনও করেছিল। তারা যে সমস্ত কারণে এই বাংলাকে তাদের বাণিজ্যের একটি প্রধান কেন্দ্র হিসাবে গড়ে তুলেছিল, তারা যখন বাণিজ্য করতে আসে তখন তারা বুঝতে পারে যে এই উপমহাদেশে তারা বাণিজ্যের পাশাপাশি এদেশের মানুষকে ঠকিয়ে শাসন করে শোষণ করে তারা এদেশে তাদের শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত করতে পারবে। তো এদেশের মানুষের এদেশ থেকে তারা প্রচুর পরিমাণে সম্পদ নিয়ে যেতে পারবে, আর এরই লক্ষ্যে তারা ভারতবর্ষের যে সম্পদ ছিল সম্পদটাকে তারা বেশি টার্গেট করেছিল। এবং এদেশে তখন সস্তায় শ্রমিক পাওয়া যেত, এবং এদেশে তখন এই বাংলার ভালো সিল্ক এবং মিহি কাপড় এবং মশলা অনেক বেশি উৎপাদন হতো। তখন তারা এগুলোর উপরও ব্যবসা বাণিজ্য শুরু করে। অর্থাৎ তাদের মূল উদ্দেশ্য ব্যবসার সাথে সাথে তারা এদেশের ক্ষমতাও কিন্তু পরে তারা ছিনিয়ে নেয়। দেখো, এই ব্যক্তিটি হচ্ছে ভাস্কো দা গামা। তিনি 1498 সালে দক্ষিণ ভারতের কালিকট বন্দরে পৌঁছান, এবং তার এই কালিকট বন্দরে পৌঁছানোর সাথে সাথে ইউরোপরা সহসাই এই দেশে এসে তাদের বাণিজ্য বিস্তার করতে সম্ভব করেছে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, ইংরেজদের প্রতিষ্ঠিত বিভিন্ন শিল্প কারখানার ছবি। ইংরেজরা এদেশে এসে সহসা এদেশের বিভিন্ন শ্রমিকদেরকে কাজে খাটিয়ে তারা বিভিন্ন শিল্প কারখানা প্রতিষ্ঠিত করেছিল। তারপরে দেখো, আমরা যে বিষয়টি তোমাদের বই থেকেই পড়ছি, পুঁজির শক্তিশালী প্রভাব আর উন্নত কারিগরি জ্ঞানের সমন্বয়ে ক্রমে বিদেশি বণিকরা এদেশের স্থানীয় শ্রমিকদের খাটিয়ে বড় বড় শিল্প কারখানা স্থাপন করে প্রচুর মুনাফা করতে থাকে। ক্রমে ব্যবসার ক্ষেত্রে পর্তুগিজদের চেয়ে ইংরেজদের ভূমিকা প্রাধান্য পায়। এছাড়া ফরাসি, ওলন্দাজ এবং দিনেমাররাও বাংলায় কারখানা স্থাপন করে ব্যবসা শুরু করে। এই বিদেশি বণিকদের বিনিয়োগ ও ব্যবসা কেমন ছিল তার কিছুটা হদিস মিলে বিদেশি পর্যটকদের বর্ণনায়। ফরাসি পর্যটক বার্নিয়ের 1666 সালে লিখেছেন, ওলন্দাজরা তাদের কাশিম বাজারের সিল্ক ফ্যাক্টরিতে কখনো কখনো 700 থেকে 800 লোক নিয়োগ করত। ইংরেজ ও অন্যান্য জাতির বণিকরাও এরকম কারখানা চালাতো। বার্নিয়েদের আরো লিখেছেন, শুধুমাত্র কাশিম বাজারে বছরে 22,000 বেল সিল্ক উৎপাদিত হতো। শিক্ষার্থীরা, এই যে দেখো, এই যে বিভিন্ন ধরনের বণিক পর্যটক তারা এদেশে এসে তারা এদেশে কেউ ভ্রমণ করার জন্য এসেছিল বা কেউ অর্থ বিনিয়োগের জন্য এসেছিল, কিন্তু আসার পরে শিল্প কারখানাতে তারা যখন অর্থ বিনিয়োগ করে সেখানে এক একটি শিল্প কারখানাতে, অর্থাৎ কাশিম বাজারের যে সিল্ক ফ্যাক্টরি ছিল সেখানে 700 থেকে 800 লোক তারা নিয়োগ করেছিল। এবং এখানকার যেটা সহজ বিষয় ছিল, যেখানে সস্তায় শ্রমিক পাওয়া যেত, তারা সেই সুযোগটা তখন গ্রহণ করেছিল। পাশাপাশি এই ওলন্দাজদের পাশাপাশি ইংরেজ বণিকরাও কিন্তু এরকম অনেক কারখানা চালাতো। তো এই শুধু কাশিম বাজারেই বছরে 22,000 বেল সিল্ক উৎপাদিত হতো, আর এই সিল্ক দিয়ে তারা বিভিন্ন ধরনের শাড়ি তৈরি করতো এবং বিদেশে তারা এই সমস্ত শাড়ি আবার রফতানি করে প্রচুর পরিমাণে শিল্প অর্থ উপার্জন করতো। তো শিক্ষার্থীরা দেখো যে এখানে ইউরোপের যে বিভিন্ন গোষ্ঠী আছে, যেমন ফরাসি, ওলন্দাজ, দিনেমাররা, তারা এই দেশে এসে ব্যবসা বাণিজ্য করেছে এবং সেই সাথে ইংরেজরা ওই দেশে ব্যবসা বাণিজ্য করতো। এভাবে ব্যবসা বাণিজ্য চালিয়ে ইউরোপের বণিকরা দেখলো বাংলায় স্থায়ী বাণিজ্য কেন্দ্র স্থাপন করে তারা বেশি লাভ করা সম্ভব। অর্থাৎ তারা প্রথমে বুঝতে পেরেছিল যে তারা অস্থায়ীভাবে বাণিজ্য করবে, কিন্তু তারা পরে আস্তে আস্তে স্থায়ীভাবে এই দেশে বাণিজ্য কেন্দ্র স্থাপন করে। জব চার্নক নামক জৈনিক ইংরেজ প্রতিনিধি 1690 সালে 1200 টাকার বিনিময়ে কলকাতা, সুতানটি ও গোবিন্দপুর নামে গ্রাম ক্রয় করেন। অর্থাৎ তারা 3টি গ্রাম ক্রয় করেন, কলকাতা, সুতানটি ও গোবিন্দপুর। এই 3টি গ্রাম ক্রয় করে তারা একত্রে এই 3টি গ্রামকে কলকাতা নামে পরিচিত করেন জব চার্নক। এই কলকাতায় একসময় ইংরেজদের বাণিজ্যিক এবং রাজনৈতিক স্বার্থ বিস্তারের প্রধান কেন্দ্রে পরিণত হয়। এই সময় কলকাতা, চন্দননগর, চুচুড়া, কাশিমবাজার প্রভৃতি স্থানে ইউরোপে বাণিজ্য কেন্দ্রগুলো ফুলে ফেঁপে উঠতে থাকে। লক্ষ্য করো যে সমস্ত এলাকায় ইউরোপীয়রা বিশ্বে বাণিজ্য কেন্দ্রগুলো খুব ভালো ব্যবসা করতেছিল, কলকাতা, চন্দননগর, চুচুড়া এবং কাশিমবাজার। আমরা এরপর ছবিগুলো দেখাবো।
আর এদের মাধ্যমে বাংলা থেকে পুঁজিও পাচার হতে থাকে। বাণিজ্যিক উদ্যোগ এবং কূটকৌশলে পারদর্শী হবার কারণে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্রমশই অন্যান্য ইউরোপীয় কোম্পানিগুলোর তুলনায় প্রতিযোগিতায় এগিয়ে যায়। এখানে তোমরা লক্ষ্য করো, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কি কারণে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিযোগিতায় ইউরোপের অন্যান্য দেশের তুলনায় এগিয়ে যায়। যে তাদের হচ্ছিল বাণিজ্যিক উদ্যোগ, অর্থাৎ তারা খুব ভালোভাবে উদ্যোগ গ্রহণ করতে পারতো এবং তাদের কূটকৌশলে পারদর্শী ছিল এবং তারা সহসাই অন্যদের উপর প্রাধান্য লাভ করে। এখানে তারা কুঠি কারখানা তৈরি এবং সৈন্য রেখে ব্যবসার অধিকার পায়। অর্থাৎ তারা ওই সময় যারা এই দেশ শাসন করছে তাদের কাছ থেকে তারা কিভাবে তারা কুঠি নির্মাণ করার, কারখানা তৈরি করার এবং সৈন্য রেখে ব্যবসার অধিকার তারা অর্জন করে। ইংরেজ কোম্পানির ক্ষমতা বিশেষভাবে বৃদ্ধি পায় দিল্লির সম্রাট ফারুকশিয়ারের কাছ থেকে বাংলায় বিনা শুল্কে বাণিজ্য সহ আরো একাধিক উল্লেখযোগ্য বাণিজ্যিক সুবিধা প্রাপ্তিতে। অর্থাৎ সেই সময় যারা দিল্লির সম্রাট ছিল তাদের কাছ থেকে তারা কৌশলে ফারুকশিয়ার নাম ছিল যার, তার কাছ থেকে বাংলায় বিনা শুল্কে ব্যবসা করার একটা সুবিধা পায়। আর এই সমস্ত সুবিধা তাদের দিনে দিনে উচ্চবিলাসী এবং রাজনৈতিক ক্ষমতালোভী করে তোলে। পলাশী যুদ্ধের আগে এবং মীর জাফর ও মীর কাসিমের আমলে বাংলায় প্রচুর সম্পদ তারা ইংল্যান্ডে পাচার হয়ে যায়। আমি গত ক্লাসে দেখিয়েছিলাম যে একজন লোক বলেছিলেন যে তার কি পরিমাণ সম্পদ তারা এই দেশ থেকে বিদেশে পাচার করে নিয়ে যায়। এই সম্পদের প্রাচুর্যের কথা স্বয়ং লর্ড ক্লাইভও ইংল্যান্ডের পার্লামেন্টে সবিস্ময়ে উল্লেখ করেছিলেন যে তারা প্রচুর পরিমাণ সম্পদ, অর্থাৎ এই ইংরেজরা এই দেশে ব্যবসা বাণিজ্য করতে আসে, তাদের ব্যবসা বাণিজ্য তারা যেমন অর্থ উপার্জন করে গেছেন, এদেশের তারা ক্ষমতা বিস্তার করেছেন, সেই সাথে তারা প্রচুর পরিমাণে সম্পদ এদেশ থেকে নিয়ে গেছেন। তবে এই ব্রিটিশরা সহসাই এদেশে ব্যবসা বাণিজ্য করার সুযোগ পেয়েছিল যে বিভিন্ন সম্রাট যারা ছিল তাদের কাছ থেকে তারা বিনা শুল্কে যারা ব্যবসা বাণিজ্য করা যায় সেই সুবিধা তারা লাভ করেছিল এবং তাদের সাথে কৌশলে এদেশে কুঠি নির্মাণ করে তারা থাকা, কারখানা তৈরি করা, সৈন্য রেখে ব্যবসা করা, ওই সমস্ত কাজে তারা অগ্রাধিকার পায় এবং তাদের বিভিন্ন বাণিজ্যিক কৌশলের কারণেও তারা অনেক সহসাই এদেশে ব্যবসা বাণিজ্য করে এবং এদেশের মানুষকে ঠকিয়ে তারা এদেশ শাসন এবং শোষণ করতে থাকে। এদেশ থেকে প্রচুর পরিমাণে সম্পদও তারা নিয়ে যায়। তো শিক্ষার্থীরা তোমরা কিছু ছবি লক্ষ্য করো। জব চার্নক সে একজন ইংরেজ প্রতিনিধি, সে 1690 সালে 1200 টাকার বিনিময়ে 3টি গ্রাম, আমি একটু আগে বলেছিলাম কলকাতা, সুতানটি এবং গোবিন্দপুর নামে 3টি গ্রাম ক্রয় করেছিলেন এবং পরে একত্রিত এই 3টি গ্রামকে একত্রে কলকাতার নামে রূপান্তরিত করেছিলেন এবং এই কলকাতায় একসময় বিদেশিদের প্রধান একটি বাণিজ্যিক কেন্দ্রে পরিণত। দেখো 1630 সালে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় বাণিজ্য করতে আসলেও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে তারা কিন্তু এদেশে টিকে থাকতে পারে নাই, তারা কিন্তু পরে চলে যায়। অর্থাৎ বিভিন্ন কোম্পানি এদেশে বাণিজ্য করতে চাইলেও ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে তাদের বাণিজ্য বিস্তার করেছিল অন্যান্য কোম্পানিগুলি সেভাবে তারা বাণিজ্য বিস্তার করতে পারে। তারপরে দেখো হুগলি কুঠি, কাশিমপুর বাণিজ্য কুঠি, তোমাদেরকে একটু আগে বলেছিলাম যে এই কাশিম বাজারে বাণিজ্য কুঠিতে 22,000 বেল সিল্ক উৎপাদিত হতো। এখানে প্রায় 700 থেকে 800 লোক। এরপরে দেখো চন্দননগর, চুচুড়া, ফ্রান্স ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1664 সালে বাংলায় প্রবেশ করে চন্দননগর এবং চুচুড়া শক্ত ঘাঁটি গড়ে তোলে। অর্থাৎ আমরা যেটা পড়েছিলাম যে একসময় এই কলকাতা, চন্দননগর, চুচুড়া, কাশিমবাজার প্রভৃতি স্থানে ইউরোপীয় বাণিজ্য কেন্দ্রগুলো ফুলে ফেঁপে ওঠে। অর্থাৎ কিন্তু এই ফ্রান্স ইস্ট ইন্ডিয়া কোম্পানি এগুলো ইউরোপীয় কোম্পানি হলো, তারা কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে টিকে থাকতে পারেনি, তারাও একসময় এদেশ ছেড়ে ধীরে ধীরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে তাদের প্রতিপত্তি বাড়িয়ে নবাবের দরবার বিস্তার করতে থাকে। আমরা যেটা কিছুক্ষণ আগে পড়েছিলাম। তো শিক্ষার্থীরা আমরা এতক্ষণ যা পড়েছিলাম তা হচ্ছে বাংলা ইউরোপীয়দের আগমন এবং বাণিজ্য বিস্তার, অর্থাৎ তারা কিভাবে বাণিজ্য বিস্তার করে থাকে। অর্থাৎ বিভিন্ন ইউরোপীয় গোষ্ঠী এদের শাসন করেছিল। আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বলেছিলাম যে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফ্রান্স ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এছাড়াও ফরাসি ইলন্দাজ, অর্থাৎ এই যে যারা এই সমস্ত কোম্পানিগুলো গড়ে তুলেছিল, ফরাসি, উলন্দাজ, দিনেমারা, তো বিভিন্ন গোষ্ঠী শাসন করেছিল। কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে তাদের প্রতিপত্তি বাড়িয়ে মুঘল সম্রাট যারা ছিল তাদেরকে সুকৌশলে পরাজিত করে এদেশ আস্তে আস্তে তারা শাসন করতে থাকে। তো শিক্ষার্থীরা এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে বাণিজ্য বিস্তার করে এবং কেন বাণিজ্য বিস্তার করেছিল, সেই প্রশ্নটা তোমরা খুব গুরুত্ব সহকারে পড়বে। এটি দেখো তাদের একটি ছবি, তারা নবাবের দরবারে নবাবদেরকে প্রভাবিত করে এদেশের ক্ষমতা তারা দখল করে নেয়। এবার আমরা যেটা পড়বো যে বাংলা উপনিবেশিক শক্তির বিজয়, অর্থাৎ কিভাবে
এই মুঘল সম্রাটদের পরাজিত করে ইংরেজ শাসকরা এদেশে তাদের ক্ষমতার বিস্তার করেছিল। সেই ঘটনাটা আমরা আজকে পড়ব। দেখো পার্ট 3। ইংরেজরা ক্রমশ এদেশে যখন ব্যবসা বাণিজ্য করতে আসে, আস্তে আস্তে তারা ক্রমশ এদেশে ক্ষমতার ডুবি হয়ে যায়। বাংলা নবাবদের সাথে তাদের ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়। নবাব আলীবর্দী খাঁর মৃত্যুর পর তার প্রিয় নাতি সিরাজদৌল্লা মাত্র 22 বছর বয়সে সিংহাসনে বসেন। নবাব আলীবর্দী খান মৃত্যু বরণ করেন 1756 সালে, এবং এই তার মৃত্যুর পর সিরাজদৌল্লা 22 বছর বয়সে সিংহাসনে বসেন। আর এই বসার পর থেকেই ইংরেজদের সাথে তাদের দ্বন্দ্ব শুরু হয়। এই সময় তার সামনে একদিকে উদীয়মান ইংরেজ শক্তি ও হামলাকারী বর্গীদের সামলারও কঠিন কাজ, পাশাপাশি বড় খালা ঘসিটি বেগম এবং সেনাপতি মীর জাফর আলী খানের মতো ঘনিষ্ঠজনদের ষড়যন্ত্রে তারা মোকাবেলা করা কঠিন কাজ ছিল। অর্থাৎ সিরাজদৌল্লা যখন ক্ষমতায় বসে তখন ইংরেজদের একটা চাপ যেমন ছিল, তেমনি তার বড় খালা ঘসিটি বেগম এবং সেই সাথে ইতিহাসে পরিচিত সেনাপতি মীর জাফর আলী খানের ঘনিষ্ঠজনদের ষড়যন্ত্র মোকাবেলা করাও সিরাজদৌল্লার পক্ষে অত্যন্ত জটিল হয়েছিল। সিরাজের বিরুদ্ধে তৃতীয় আরেকটি পক্ষ অর্থাৎ বণিক শ্রেণী, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছাড়াও যারা কিছু বণিক শ্রেণী ছিল তারাও কিন্তু সিরাজের বিপক্ষে কাজ করা শুরু করেন। অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তার ঘটার সাথে সাথে বড় বড় ব্যবসা কেন্দ্রগুলো প্রভাবশালী দেশীয় বণিক সমাজের অভ্যুদয় ঘটে। বাংলায় এরা ছিল প্রধানত রাজপুতানা থেকে আসা মারোয়ারি বণিক, অর্থাৎ এই ইংরেজদের পাশাপাশি মারোয়ারি বণিকরাও এদেশে কাজ করে। এদের মধ্যে জগৎ শেঠ এবং উমিচাঁদ প্রভৃত উল্লেখযোগ্য। নবাবের বিপরীতে একাধিক দেশীয় ষড়যন্ত্রকারী এবং ইংরেজরা গোপনে জোট বাঁধে। আর এই জোট বেঁধে একসময় তারা 1757 সালে 23 জুন পলাশী আম্রকারণে পলাশীর যুদ্ধে বাংলা, বিহার, উড়িষ্যার নবাবের অপরাজয় নির্মম মৃত্যু এবং ইংরেজের হাতে বাংলার পতন ঘটে। অর্থাৎ 1757 সালে 23 জুন 1756 সালে আর পরে যখন 22 বছর বয়সে নবাব সিরাজদৌল্লা ক্ষমতায় বসেন, তখন ইংরেজ শাসক গোষ্ঠী এবং এদেশে যারা বণিক ছিল এই বণিক গোষ্ঠী এবং সেই সাথে মীর জাফর সহ আরো কিছু ঘনিষ্ঠ জন নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। তখন তারা 1757 সালের 23 জুন পলাশীর আম্রকাননে যুদ্ধ করে বাংলা, বিহার, উড়িষ্যার নবাবকে তারা পরাজিত করে এবং তাকে নির্মমভাবে হত্যা করে এবং সেই সাথে ইংরেজদের হাতে বাংলার পতন ঘটে। এই যে দেখো সিরাজদৌল্লার ছবি। নবাব আলীবর্দী খানের দৌহিত্র সিরাজদৌল্লা 22 বছর বয়সে সিংহাসনে, তোমাদের বইয়ে 22 বছর দেওয়া আছে, 22 বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন। রাজপ্রাসাদের অভিজাতরা নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র তীব্র হলে ইংরেজরাও তাদের সাথে যোগ দেয়। আমরা একটু আগে পড়েছি। দেখো সিরাজদের বড় খালা ঘসিটি বেগম, মীর জাফরের ছবি, উমিচাঁদ বণিক যারা ছিল এদের মধ্যে জগৎ শেঠ এবং উমিচাঁদ হচ্ছে জগৎ শেঠ। অর্থাৎ আমরা যে 4 জন মূল ষড়যন্ত্রকারী ছিল ঘসিটি বেগম, মীর জাফর, উমিচাঁদ এবং জগৎ শেঠ, তাদের ছবি দেখলাম। সে ছিল রাজবল্লভ। এই সময় তারা ইংরেজরা মাদ্রাজ থেকে বিভিন্ন সেনাবাহিনী নিয়ে এসে ইংরেজ সেনাপতি ওয়াটসন এবং লর্ড ক্লাইভ কলকাতা দখল করে নেয়। অর্থাৎ এই যে যুদ্ধ করার সময়ে, যুদ্ধের পরে তারা যখন পরাজিত হয়েছিল তখন তারা আরো কিছু কাজ ঘটিয়েছিল এবং তারা মাদ্রাজ থেকে সেনাবাহিনী নিয়ে ইংরেজ সেনাপতি ওয়াটসন এবং লর্ড ক্লাইভ কলকাতা দখল করে নেয়। দেখো যুদ্ধের ছবি। 1757 সালে 23 জুন নবাব সিরাজদৌল্লার সাথে ভাগীরথী নদীর তীরে পলাশীর আম বাগানে ইংরেজের সাথে যুদ্ধ শুরু হয়। আর নবাব সিরাজদৌল্লা নির্মমভাবে হত্যা করেন নবাব সিরাজদৌল্লাকে এবং সেই সাথে বাংলার স্বাধীনতা 200 বছরের জন্য ইংরেজরা বিজয়ের পর মীর জাফরকে নবাব বানালেও, ইংরেজরা যখন বিজয় লাভ করে তখন মীর জাফরকে তারা নবাব বানালেও তাদের মূল ক্ষমতা কিন্তু চলে যায় ইংরেজ সেনাপতি লর্ড ক্লাইভের হাতে। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো যে এখানে এই যে বাংলায় উপনিবেশিক শক্তির বিজয় অর্থাৎ সিরাজদৌল্লাকে পরাজিত করে এই যে ইংরেজ গোষ্ঠী এবং তারা বিজয় লাভ করে, তাদের এই বিজয়ের মূল কারণটা ছিল তারা কিভাবে করেছিল। অর্থাৎ তারা শুধু ষড়যন্ত্র করেই তারা বিজয় লাভ করেছিল না, আরো কিছু ঘটনা ছিল, অনেকগুলো ঘটনা ছিল। আমরা মূল কয়েকটা ঘটনা আজকে আমরা জানবো যে কিভাবে এই উপনিবেশিক গোষ্ঠী এই সিরাজদৌল্লা থেকে ক্ষমতা লাভ করে, অর্থাৎ সিরাজদৌল্লাকে হত্যা করে, আমবাগানে তাকে যুদ্ধ করে হত্যা করার পরে এই যে 200 বছর তারা শাসন করেছিল, যে তাদের এই উপনিবেশিক শক্তি যুদ্ধ লাভ করে তারা কিভাবে যুদ্ধে লাভ করেছিল এবং তাদের শক্তি
অর্জন করেছিল এবং তারা এই উপনিবেশিক শক্তির বিজয় কিভাবে হয়েছিল সেই বিষয়গুলো আমরা মূল কয়েকটা কারণ আজকে পড়বো। শিক্ষার্থীরা তোমরা এই যে ছবিটা একটু ভালো করে লক্ষ্য করো। এখানে যে বিষয়টা দেওয়া আছে, স্বাধীনতা নামক সূর্যটি বাংলার ইতিহাস থেকে 200 বছরের জন্য অস্তমিত হয়ে ইংরেজদের হাতে ক্ষমতা চলে যায়। এটা একটা প্রশ্ন যে কখন 200 বছরের জন্য ইংরেজদের হাতে ক্ষমতা চলে যায়? 1757 সালে। আর 23 জুন পলাশীর আম্র কারণে পলাশীর যুদ্ধে বাংলা, বিহার, উড়িষ্যার নবাবের পরাজয় এবং নির্মম মৃত্যুর পরেই কিন্তু ইংরেজদের হাতে এই ক্ষমতা চলে যায়। এবার বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে পড়ে। তো শিক্ষার্থীরা আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। এই কাজটি নাও। বাড়ির কাজ হচ্ছে 2টি। পলাশীর যুদ্ধে নবাব সিরাজদৌল্লার পরাজয়ের ফলে বাংলার অবস্থা কেমন হয়েছিল সেটা তোমরা লিখে দেখাবে। আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে বাণিজ্য বিস্তার ঘটায় সেটাও পড়বে। তো শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখে এই প্রশ্নগুলো উত্তর লিখতে পারবে। একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। ক্লাসের শেষে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং তোমরা মনোযোগ সহকারে সবগুলো ক্লাস দেখো সেই প্রত্যাশাই করছি। খুদা হাফেজ।